প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে এমএ করছো এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো। তোমাদের পরীক্ষা আর কিছুদিনের মধ্যে হবে এবং আমি সমস্ত পেপার মানে 5টা পেপারেরই কিন্তু সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নিও। আর আজকে তোমাদের সাথে আলোচনা করব, আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা হয়তো তোমাদের একটু অ্যান্সার তৈরি করতে বা কোথাও থেকে পেতে অসুবিধা হতে পারে। তো তাই জন্য এটা নিয়ে আজকে ডিসকাস করে দিচ্ছি। দেখো, আমি এই কোয়েশ্চেনটা সাজেশানে রেখেছিলাম এবং এটা 2023 সালে এসেওছে পরীক্ষায়। তো তোমাদের 25 সালের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 25-26 সেশনে খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা দেখো রয়েছে, ইজ দ্য আইডিয়া অফ ইম্পেয়ার ইমম্যানেন্ট ইন দ্য মডার্ন নেশন? এগারিওর কেস ফলোয়িং পার্থ চ্যাটার্জিস কন্ট্রিবিউশন টু দ্য ডিবেট। মানে আধুনিক জাতির মধ্যে কি সাম্রাজ্যের ধারণাটি বিদ্যমান? বিতর্কে পার্থ চ্যাটার্জির অবদানের পরে আপনার যুক্তি উপস্থাপন করুন। মানে পার্থ চ্যাটার্জি এটার সপক্ষে বা এটার সম্বন্ধে কিছু বলেছে এবং তারপরে তোমার কি যুক্তি সেটা কিন্তু তোমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। দেখো, প্রথমে ভূমিকাতে আমি দিয়েছি যে আধুনিক জাতিরাষ্ট্র এবং সাম্রাজ্যের মধ্যেকার সম্পর্কটি হচ্ছে অত্যন্ত একটা জটিল সম্পর্ক। প্রথাগতভাবে মনে করা হতো জাতিরাষ্ট্রের উত্থান মানেই হচ্ছে সাম্রাজ্যের পতন। মানে এখানে বলতে চাইছি, যখনই জাতিরাষ্ট্র বা একটা রাষ্ট্রের যখন উত্থান হয় তখনই কিন্তু সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক পার্থ চ্যাটার্জি এবং অন্যান্য সমসাময়িক চিন্তাবিদদের কাজের পরে এই ধারণাটির আমূল বদলে গেছে। এর পরবর্তী দেখো, তোমাদের লিখতে হবে পার্থ চ্যাটার্জির অবদান। জাতি বনাম সাম্রাজ্য, মানে জাতি বনাম সাম্রাজ্যের মধ্যে যে একটা রেষারেষি আছে, বিভেদ রয়েছে, সেটার ক্ষেত্রে পার্থ চ্যাটার্জির অবদান কি আমাদের লিখে নিতে হবে। পার্থ চ্যাটার্জি তার দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস এবং পরবর্তী বিভিন্ন প্রবন্ধে দেখিয়েছেন যে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত একটি পাশ্চাত্য ছাঁচ, যা সারা বিশ্ব চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর কিছু পয়েন্ট, ঔপনিবেশিক আধুনিকতা। চ্যাটার্জি যুক্তি দেন যে তৃতীয় বিশ্বের জাতিরাষ্ট্রগুলো যখন স্বাধীন হয় তারা আসলে ঔপনিবেশিক শাসন কাঠামোকেই, মানে আইন, আমলাতন্ত্র, পুলিশ এগুলোকেই গ্রহণ করে। অর্থাৎ শাসনের ধরনটি অনেকটা সাম্রাজ্যিক থেকে যায়, শুধু শাসক বদলে যায়। সার্বভৌমত্বের খণ্ডায়ন। তার মতে আধুনিক জাতিরাষ্ট্রের ভেতরেই বহু ক্ষুদ্র জাতি বা জনগোষ্ঠী থাকে যাদের অধিকার খর্ব করা হয়। রাষ্ট্র যখন জোর করে একটি নির্দিষ্ট জাতীয় পরিচয় সবার উপর চাপিয়ে দেয় তখন সেটি একটি অভ্যন্তরীণ সাম্রাজ্যের আচরণ করে। পরের পয়েন্ট দেখো, রাজনৈতিক সমাজ বা পলিটিক্যাল সোসাইটি। পার্থ চ্যাটার্জি দেখিয়েছেন যে আধুনিক রাষ্ট্রে নাগরিকেরা দুই ভাগে বিভক্ত। একদল যারা আইনের পূর্ণ সুযোগ পায় আর একদল প্রান্তিক মানুষ যাদের রাষ্ট্র কেবল জনসংখ্যা হিসাবে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণমূলক আচরণটি সাম্রাজ্যিক শোষণের আধুনিক রূপ। মানে তিনি বলতে চাইছেন যে আধুনিক রাষ্ট্রে নাগরিকরা যে জনগণ রয়েছে দুই ভাগ। অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের এটাই একটা মেন বিষয় যে যারা শাসক শ্রেণী বা খুব ধনী তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে, আর যারা দরিদ্র একেবারে কোণ ঠাসা প্রান্তিক মানুষ তারা কিন্তু শুধু নামমাত্রই থাকে দেশে, কোনো সুযোগ সুবিধাই কিন্তু পায় না। তো এই টপিকটাই, মানে এই ব্যাপারটাই এই পয়েন্টে বড় করে আলোচনা করা হচ্ছে। পরবর্তী দেখো, একটা নতুন পয়েন্ট শুরু হবে, আধুনিক জাতিতে সাম্রাজ্যের অস্তিত্ব, যুক্তি নির্ভর বিশ্লেষণ। পার্থ চ্যাটার্জির এই তাত্ত্বিক ভিত্তি ধরে আধুনিক জাতির মধ্যে সাম্রাজ্যের ধারণাটি কিভাবে টিকে আছে তার সপক্ষে কিছু শক্তিশালী যুক্তি নিচে দেওয়া হলো। পরবর্তী পয়েন্ট দেখো, তোমাদের লিখতে হবে অভ্যন্তরীণ উপনিবেশবাদ। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি, তোমাদেরই সুবিধা হবে। তোমরা যদি পয়েন্টগুলো ভুলেও যাও কিন্তু বুঝে নিলে নিজেরাই বানিয়ে লিখে দিতে পারবে। তো দেখো, তার পরবর্তী পয়েন্ট রয়েছে অভ্যন্তরীণ উপনিবেশবাদ। আধুনিক অনেক জাতিরাষ্ট্রের ভেতরেই দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা অঞ্চল বাকি অংশকে শাসন ও শোষণ করছে। উদাহরণস্বরূপ, যখন কোনো রাষ্ট্র তার প্রান্তিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ কেড়ে নেয় কিন্তু সেখানকার মানুষকে অধিকার থেকে বঞ্চিত রাখে, তখন তার সাম্রাজ্যিক কাঠামোরই একটা প্রতিফলন। মানে পার্থ চ্যাটার্জি বারবার তার যুক্তির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছে যে জাতিরাষ্ট্র যতই আধুনিক হোক না কেন, যুগ যতই যাক না কেন, তার মধ্যে যে শাসন ব্যবস্থাটা চলছে সেটা কিন্তু সেই প্রাচীনকালের সাম্রাজ্যের যে ভাবধারা সেটাই কিন্তু বজায় রেখেছে। তাই তো যারা শাসক শ্রেণী তারা একটা অত্যন্ত ধনী শ্রেণী, তারা
একটা জায়গা সেই কবজা করে নিয়ে সেখানকার প্রান্তিক মানুষদেরই তাদের অধিকার থেকে কিন্তু বঞ্চিত রাখছে। তো এটাই হচ্ছে সাম্রাজ্যের রূপ, সেটাও কিন্তু জাতিগোষ্ঠীর মধ্যে জীবিত এখনও রয়েছে। পরবর্তী পয়েন্ট, সাংস্কৃতিক আধিপত্য ও সমরূপতা। সাম্রাজ্যের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল নিজের সংস্কৃতিকে অন্যের উপর চাপিয়ে দেয়। সেটাই করা হয়। বর্তমানে জাতিরাষ্ট্রগুলো প্রায় কিন্তু এক জাতি, এক ভাষা, এক ধর্ম এই মন্ত্রে বিশ্বাসী হয়ে বৈচিত্র্যকে ধ্বংস করতে চায়। পার্থ চ্যাটার্জির মতে এই যে বহুত্ববাদকে মুছে ফেলার চেষ্টা, তা আসলে এক ধরনের সাম্রাজ্যবাদী মানসিকতা। এরপর দেখো বিশ্বায়ন এবং নব্য সাম্রাজ্য। অ্যান্টোনিও নেগ্রি এবং মাইকেল হার্ট তাদের ইম্পেয়ার গ্রন্থে যা বলেছেন, পার্থ চ্যাটার্জির বিশ্লেষণ তাকে আরও সংহত করেছে। আধুনিক জাতিরাষ্ট্রগুলো আজ আর সম্পূর্ণ স্বাধীন নয়। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা শক্তিশালী রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব জাতিরাষ্ট্রগুলোর ভিতরে এমনভাবে ঢুকে পড়েছে যে সীমানা থাকলেও সার্বভৌমত্ব আজ হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে। এটি একটি সীমানাহীন সাম্রাজ্য। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, অবশ্যই জানো যে সার্বভৌমত্ব কী। একটা রাষ্ট্রকে তখনই কিন্তু সার্বভৌম বলা যায় যখন সে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো বিষয়েই কিন্তু কারোর মতামত গ্রহণ করে না, নিজেরাই স্বাধীন। ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, অবশ্যই আমরা জানি, কারণ ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রেই হোক আর বাহ্যিক ক্ষেত্রেই হোক যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটা কিন্তু ভারতের শাসকরাই গ্রহণ করে, বাইরের কোনো রাষ্ট্র কিন্তু তাদের উপর চাপিয়ে দিতে পারে না। কিন্তু পার্থ চ্যাটার্জি বলছেন যে তাদের এই মাইকেল হার্টের ইম্পেয়ার গ্রন্থে যে বলা হয়েছে সেটার ভাবধারাকে তিনি বজায় রেখেই আরও সংহত করে তিনি কি বলছেন, যে এখন তো যুগ, এখন তোমরা জানো যে LPG এসেই গেছে, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড কি গ্লোবালাইজেশন, মানে আধুনিকীকরণ, লিবারালাইজেশন মানে উদারীকরণ, প্রাইভেটাইজেশন মানে বেসরকারিকরণ, আর হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, যেটাকে আমরা বলি। এই ভাবধারা সব দেশ গ্রহণ করেছে, আমাদের ভারতও কিন্তু সেটা গ্রহণ করেছে। তাহলে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কোম্পানি বলো, সংস্থাগুলো যে রয়েছে, ইনস্টিটিউটগুলো, যেমন ধরো এই WTO, আজ কিন্তু বাণিজ্য শুধুমাত্র ভারতের সাথেই, যে ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে তাদের মধ্যেই কিন্তু বাণিজ্য হয় না। আমরা জানি যে ভারতের জিনিস আজ বাইরে চলে যাচ্ছে, বাইরের দেশে, বাইরের জিনিস ভারতের মধ্যে আসছে। তো এই যে আন্তর্জাতিক লেনদেন বাণিজ্য, তার মেন মাথা কি? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর কি রয়েছে? আরও একটি সংস্থা খুব বিশাল নামকরা, IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর কাজ কি? বিশ্বকে, মানে বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদেরকে কিন্তু এটা ফান্ড দান করে। তুমি ধরো একটা নতুন যখন ব্যবসা করতে চাও, ব্যাংক থেকে লোন নাও, তো তাহলে এটা হচ্ছে এমন একটা সংস্থা যে দেশগুলোকে ওরা কিন্তু একটা তহবিল দান করে। তো এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো সমস্ত দেশের কিন্তু সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তার পরবর্তী দেখো, শাসন করার প্রযুক্তি। ব্রিটিশরা যেভাবে ডিভাইস অ্যান্ড রুল নীতি বা আদমশুমারির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করত, আধুনিক ডিজিটাল জাতিরাষ্ট্রগুলো বায়োমেট্রিক নজরদারি বা তথ্য প্রযুক্তির মাধ্যমে ঠিক একইভাবে নাগরিকদের নিয়ন্ত্রণ করছে। এখানে রাষ্ট্র অনেকটা সাম্রাজ্যের মতোই তার প্রজাদের পর্যবেক্ষণ করছে। অবশ্যই এখন ডিজিটাল যুগ, তোমার সমস্ত ডকুমেন্ট কিন্তু সরকারের কাছে নথিভুক্ত থাকে, তো কেউই আমরা কিন্তু সরকারের চোখের বাইরে নয়। আগেও সাম্রাজ্যের মধ্যে রাজারা যেমন প্রজাদেরকে কী করতো, শোষণ করতো, তাদের সমস্ত ব্যক্তিগত মানে কী বলবো আইডেন্টিটি যেমন তাদের কাছে থাকতো, এখনও কিন্তু জাতিরাষ্ট্র হোক, আধুনিক রাষ্ট্র কিন্তু সেই সাম্রাজ্যের ধারা কোনো না কোনোভাবে, নেতিবাচকভাবেই হোক ইতিবাচকভাবেই হোক, কিন্তু বজায় রয়েছে। শেষ দেখো, উপসংহার। পার্থ চ্যাটার্জির বিতর্কটি আমাদের শেখায় যে আধুনিক জাতিরাষ্ট্র এবং সাম্রাজ্য কোনো বিপরীত মেরুর বিষয় নয়, এবং বরং জাতিরাষ্ট্রের আবরণের ভিতরেই সাম্রাজ্যিক ক্ষমতার যে কাঠামো সেটা কিন্তু নিপুণভাবে লুকিয়ে থাকে। উপরের বিভিন্ন পয়েন্টের ভিত্তিতেই কিন্তু পার্থ চ্যাটার্জি সেটা বুঝিয়ে দিয়েছেন। তারপর দেখো, বর্তমানে জাতিরাষ্ট্রগুলো বাইরে থেকে সার্বভৌম মনে হলেও ভিতরে তারা প্রান্তিক গোষ্ঠীর উপর সাম্রাজ্যিক ক্ষমতা প্রয়োগ করে, এবং বাইরে থেকে তারা বিশ্বপুঁজির সাম্রাজ্যের একটি অংশ হিসাবে কাজ করে। তাই বলা যায় যে সাম্রাজ্য মরে যায়নি, বরং তা জাতিরাষ্ট্রের ছদ্মবেশে আধুনিক রূপ ধারণ
করেছে, মানে ভাবধারাটা কিন্তু বদলায়নি, শুধুমাত্র নামটা পরিবর্তন হয়ে সাম্রাজ্য থেকে জাতিরাষ্ট্র হয়ে গেছে। এই ছিল তোমাদের এই প্রশ্নটার একদম পারফেক্ট অ্যান্সার। তোমরা একটু ভালো করে পড়ে নিও, আর চাইলে নোট করে নিতে পারো। এই প্রশ্নটা আমার মনে হয়েছে যে তোমাদের হয়তো অ্যান্সার তৈরি করতে অসুবিধা হতে পারে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেকটা খেটে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়, তোমাদের একটা লাইক আমি আশা করছি। আর যদি এরকম কারোর কোনো প্রশ্ন ডাউট থাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেটা নিয়েও আলোচনা করব। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।